বংশ। তুগলক বংশের আগে বংশ তালিকাটা দিদি, তারপর আমরা আজকে পড়বো তুগলক বংশ। তো তুগলক বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে, পরে কাহিনীটা বলছি, আগে বংশ তালিকাটা লিখিলিও। মেনলি আমাদের প্রত্যেকটা পড়ার বংশ তালিকা দরকার। তুগলক বংশ, গিয়াসউদ্দিন তুগলক প্রতিষ্ঠাতা হচ্ছে গিয়াসউদ্দিন তুগলক, 1320 থেকে 1325। তাহলে গিয়াসউদ্দিন তুগলক 1320 থেকে 1325। দ্বিতীয় হচ্ছে মোহাম্মদ বিন তুগলক, 1325 থেকে 1351। তৃতীয় হচ্ছে ফিরোজ শাহ তুগলক, 1351 থেকে 1388। আর তারপর হচ্ছে দ্বিতীয় গিয়াসউদ্দিন তুগলক শাহ, 1388 থেকে 89। তারপর আবু বকর শাহ, 1388 থেকে 1390। মানে দ্বিতীয় গিয়াসউদ্দিন তুগলকের পর আবু বকর শাহ, 1389 থেকে 1390। তারপর হচ্ছে নাসিরউদ্দিন মোহাম্মদ শাহ, 1390 থেকে 1394। তারপর আলাউদ্দিন সিকান্দার শাহ, 1394, অল্প দিনের জন্য। তারপর সুলতান মাহমুদ নাসিরউদ্দিন, 1394 থেকে 1413। এরপর তৈমুরলং আক্রমণ করে সৈয়দ বংশ প্রতিষ্ঠা হয়। এই হচ্ছে বংশ তালিকা, ঠিক আছে। এরপর তৈমুরলং ভারত আক্রমণ করলো, তারপরে খিজির খা সৈয়দ বংশ প্রতিষ্ঠা হয়েছিল। এবার আমরা পড়বো তুগলক বংশটা। তাহলে বংশ তালিকাটা দিয়ে দিলাম। আলাউদ্দিন খলজিকে হত্যা করেছিল। আলাউদ্দিন খলজির সেনাপতি কে ছিল? মালিক কাফুর। মালিক কাফুর ছিল আলাউদ্দিন খলজির সেনাপতি, খুব ইম্পর্টেন্ট। মালিক কাফুর হলো আলাউদ্দিন খলজির সেনাপতি। মালিক কাফুর আলাউদ্দিন খলজি হত্যা করে মালিক কাফুর সিংহাসনে বসেন। দেখছে তো সবাই আপন আপন হত্যা করছে। এবার আলাউদ্দিন খলজির পুত্র সিংহাসনে বসেন। আলাউদ্দিন খলজির পুত্র মুবারক শাহ খলজি কাকে হত্যা করে? বাবার হত্যার প্রতিশোধ নেয় মালিক কাফুরকে। তার আলাউদ্দিন খলজিকে হত্যা করছে মালিক কাফুর, সিংহাসন দখল করছে। মালিক কাফুরকে হত্যা করছে মুবারক শাহ খলজি, তাই তো? মুবারক শাহ খলজি মালিক কাফুরকে হত্যা করে সিংহাসনে বসেন। 1320 সাল নাগাদ মুবারক শাহ খলজি এবং তার মুবারক শাহ খলজির মন্ত্রী বা অনুচর ছিলেন নাসিরউদ্দিন খসরু শাহ। নাসিরউদ্দিন খসরু শাহ তিনি মুবারক শাহ খলজি হত্যা করেন। নাসিরউদ্দিন খসরু শাহ এটা খলজি বংশের। মুবারক শাহ খলজিকে হত্যা করে সিংহাসন দখল করে নেন মুবারক শাহ। এইরকম একটা টালমাটাল অবস্থা চলছে। আর এই সময় একজন শক্তিশালী সেনাপতি ছিল, যার নাম হচ্ছে গিয়াসউদ্দিন তুগলক। গিয়াসউদ্দিন তুগলক তিনি এই সুযোগে তিনি দিল্লি সাম্রাজ্য দখল করেন। এই সুযোগে গিয়াসউদ্দিন তুগলক গাজী মালিক, গিয়াসউদ্দিন তুগলক বা গাজী মালিক ছিলেন জালাউদ্দিন খলজির একজন বিশ্বস্ত অনুচর। এই গিয়াসউদ্দিন তুগলকের আরেকটা নাম ছিল কি? গাজী মালিক। এই গাজী মালিক ছিল কি? জালাউদ্দিন খলজির বিশ্বস্ত অনুচর। পরবর্তীতে জালাউদ্দিন খলজির সেনাপতি হিসাবে উন্নতি হন। আগে অনুচর ছিল, খুব বিশ্বস্ত ছিল, পরে জালাউদ্দিন খলজির সেনাপতি হন। তাহলে তুগলক বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গিয়াসউদ্দিন তুগলক। আলাউদ্দিন খলজির সময় তিনি উত্তর পশ্চিম ভারতের সেনাবাহিনীর দায়িত্বে ছিলেন। উত্তর পশ্চিম ভারতের তিনি মঙ্গল আক্রমণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানে এত শক্তিশালী ছিল, 29টা না কটা মঙ্গল আক্রমণে প্রতিরোধ করেছিল, গুরুত্বপূর্ণ। পরে বলছি কটা। গিয়াসউদ্দিন তুগলকের রাজত্বকাল আগেই বলে দিলাম, 1320 থেকে 1325 পর্যন্ত রাজত্ব করেছিল। গিয়াসউদ্দিন তুগলকের পর তার ছেলে ছিল জুনাখা বা মোহাম্মদ বিন তুগলক। তাকে জুনাখা সিংহাসনে বলেন। মোহাম্মদ বিন তুগলকের আসল নাম হচ্ছে জুনাখা, এটা ভালো মনে রাখবো। মোহাম্মদ বিন তুগলকের আসল নাম জুনাখা। এই জুনাখা একজন গুরু ছিল, যার নাম হচ্ছে কি বলতে পারো? নিজামুদ্দিন আউলিয়া। নিজামুদ্দিন আউলিয়া ছিল জুনাখার গুরু। আউলিয়ার সাথে গিয়াসউদ্দিন তুগলকের বিশাল মতবিরোধ হয়। গিয়াসউদ্দিন তুগলক বাংলাদেশে বিদ্রোহ শুরু হয়। আর এই বিদ্রোহ প্রতিরোধ করতে গিয়াসউদ্দিন তুগলক নিজে যায়। আর যাওয়ার সময় তার ছেলে জুনাখাকে সমস্ত সিংহাসনের দায়িত্ব দিয়ে যায়, যে তুই সিংহাসনটা সামলে রাখ। আর জুনাখা চলে যায়। আর জুনাখা যখন যায়, গিয়াসউদ্দিন তুগলক চলে যায় বিদ্রোহ দমন করতে। আর যাওয়ার সময় গিয়াসউদ্দিন তুগলক নিজামুদ্দিন আউলিয়াকে বলে যে আমি যেন এই দিল্লি ফিরে এসে তোমাকে আর না দেখি, তুমি যেন এই দিল্লি থেকে ফিরে চলে যাবা। কারণ তাকে গিয়াসউদ্দিন তুগলক ছিলেন পুরো একদম ইসলাম ধর্মের, মানে কোনো ধর্মের ছিল না, ধর্মনিরপেক্ষ একজন শাসক। আর কোনো ধর্মই গুরুত্ব দিত না, ইসলাম ধর্মও না। আর নিজামুদ্দিন আউলিয়া তো ইসলাম ধর্মের সুবিসাধক ছিল। তাই নিজামুদ্দিন আউলিয়াকে বলে যে আমি আসার আগে দিল্লি ছেড়ে চলে যাবো। নিজামুদ্দিন আউলিয়ার শিষ্যরা খুব কান্নাকাটি শুরু করে দেয়। নিজামুদ্দিন আউলিয়ার তো গল্প মনে শুনেছ। তো নিজামুদ্দিন আউলিয়ার শিষ্যরা খুব কান্নাকাটি শুরু করে দেয় যে কী হবে আমাদের।
এবার নিজামুদ্দিন আউলিয়াকে বলে, আপনি যদি দিল্লি ছেড়ে চলে যান, আমরা দিল্লি ছেড়ে চলে যাব। জুনা খাঁরও রাগ হয়। নিজামুদ্দিন আউলিয়া বলে, ও বাংলাদেশে গেছে বিদ্রোহ দমন করতে, বাংলাদেশ থেকে আসবে, তারপরে গার আমাকে যেতে হবে, আগে ফিরে তো আসুক, তারপরে গার হবে, আগে ফিরে আসুক, এই বলে। আর এই সময় তার ছেলে সিংহাসনে বসার পর সিংহাসনের রদ বদল করে, সিংহাসনে বিভিন্ন সেনাপতি সব চেঞ্জ করে, ঘোড়া মানে সেনাবাহিনীতে রদ বদল আনে, বুঝতে পারছো তো। আর এই সময় আর জুনা খাঁ ছিল সবচেয়ে ইতিহাসে, যতজন রাজা আছে আমাদের ভারতের ইতিহাসে সবচেয়ে শিক্ষিত রাজা ছিল জুনা খাঁ। তো জুনা খাঁ এবার বাবা আসছে, ফিরে আসছে, আর বাবার কাছে চলে যায় এই খবর যে জুনা খাঁ নাকি সমস্ত সিংহাসন রদবদল করছে আর জুনা খাঁ সিংহাসন দখল করার চেষ্টা করছে, এই খবর চলে যায়। আর এই খবর চলে গেলে তার বাবা চিঠি লিখে যে আমি আসছি, জুনা খাঁকেও দমন করব, আর নিজামুদ্দিন আউলিয়া দিল্লি থেকে যায়নি, অতএব ওকেও বের করব। কিন্তু প্রথম আছে জুনা খাঁ যখন তার বাবা বাংলাদেশের বিদ্রোহ মানে দমন করে বাড়ি ফিরছে, তখন কিন্তু জুনা খাঁ বাবাকে সম্বর্ধনা দেওয়ার জন্য কাঠের একটা তোরণ তৈরি করেছিল, কাঠের তোরণ, দরজার মতো সম্বর্ধনা দেয় না, ওরকম তোরণ তৈরি করেছিল। তো বাবা খুব খুশি, আর বাবাকে খুব ভয় পেত, কারণ প্রায় 29টা মঙ্গলদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল এই গিয়াসউদ্দিন তুগলক, 29টা যুদ্ধ, আর 29টা যুদ্ধেই জয়লাভ করেছিল গিয়াসউদ্দিন তুগলক। তো বাবা ফিরে আসে, কাঠের তোরণ তৈরি করে, কিন্তু এমনই একটা মানে অদ্ভুত ঘটনা ঘটে, গিয়াসউদ্দিন তুগলক যখন ওই কাঠের তোরণের উপর উঠে দাঁড়ায় বা কাঠের তোরণের নিচে যায়, সঙ্গে সঙ্গে কাঠের তোরণ ভেঙে পড়ে যায় এবং গিয়াসউদ্দিন তুগলক মারা যায়। অথচ ওই তোরণের উপর অন্য কেউ পড়েনি, ওই মারা গেছে। এই জন্য অনেকে নিজামুদ্দিন আউলিয়াকে বলে ওর কোনো ষড়যন্ত্র ছিল, নাহলে ও কী করে জানলো? ও যে ওর শিষ্যদের বলেছিল দিল্লি এখনও বহু দূরে, আগে ফিরে আসুক দিল্লি, তারপরে তো আমাকে বের করবে, তাহলে ও নিশ্চয় জানে, হয়তো জানতো, কিন্তু ষড়যন্ত্র ছিল কি জানা নাই আমাদের। তবে কাঠের তোরণ তো অনেকেই উঠেছে, কেউ মারা যায়নি, গিয়াসউদ্দিন তুগলকই মারা গেছে। সে আর মারা যাওয়ার সাথে সাথে জুনা খাঁ তোমার মোহাম্মদ বিন তুগলক উপাধি নিয়ে সিংহাসনে বসে পড়ে। 1325 থেকে 1351 সাল পর্যন্ত তিনি রাজত্ব করেন। তার সময়কাল ইতিহাসে ব্যর্থ ইতিহাস নামে পরিচিত। তাকে অনেকে পাগলা রাজা বলা হয়, অনেকে খামখেয়ালি রাজা বলা হয়। তো মঙ্গল আক্রমণের ভয়ে তিনি তো খুব ভীতু ছিল, শিক্ষিত মানুষ, প্রচুর শিক্ষিত, মানে সবচেয়ে বেশি জ্ঞানী, কিন্তু তিনি খুব ভীতু ছিল। আর ভীতু থাকার ফলে কী হয়েছে দেখো, সে তার রাজধানী ভাবলো দিল্লিতে রাখবো না, দিল্লি মঙ্গলরা সহজে আক্রমণ করতে পারে, তাই দিল্লি থেকে রাজধানী দেবগিরিতে নিয়ে যায়। দেবগিরির নতুন নাম দেয়, খুব ইম্পর্টেন্ট কোশ্চিন, দেবগিরির নতুন নাম দেয় কি? দৌলতাবাদ। এটা খুব ভালো কোশ্চিন। এই দেবগিরি থেকে দৌলতাবাদের রাজধানী স্থাপন করে এবং সবাইকে যেতে বাধ্য করে দৌলতাবাদে। যাওয়ার প্রথম আছে দেবগিরির নাম হচ্ছে দৌলতাবাদ রাখে। যাওয়ার প্রথম আছে অনেকেই মারা যায়, কারণ রাস্তায় হেঁটে যাওয়া, গরুর গাড়িতে যাওয়া, খাবারের অভাব, এবং দৌলতাবাদ বা দেবগিরিতে পৌঁছানোর পর ওখানকার জঙ্গল কেটে বড় বড় বিল্ডিং তৈরি করে। আর এইসব বিল্ডিং তৈরি করতে অনেক খরচও হয়, আবার জঙ্গল কাটার ফলে খরা দেখা দেয়, আজন্মা দেখা দেয়, এবং মোহাম্মদ বিন তুগলক অসুস্থ হয়ে পড়ে। আর এই দেবগিরির আবহাওয়া শ্যুট করছিল না, এর ফলে সে আবার দিল্লিতে ফিরে আসে। আবার প্রথম আছে অনেকে মারা যায়, তার মানে এটা প্রথম ব্যর্থ হয়ে গেল। রাজকোষ দুর্বল হয়ে পড়ে এই পরিস্থিতিতে। আর রাজকোষ শক্তিশালী করার জন্য সে ভাবলো যে জমিগুলোয় ভালো চাষাবাদ হয় সেই জমিগুলোর উপর ট্যাক্স বসানো হবে। তাই উর্বর জমিগুলো, দোয়াব অঞ্চল বলে একটা জায়গা, সেই দোয়াব অঞ্চলের জমির ওপর ট্যাক্স বসালো, ট্যাক্স বাড়িয়ে দিল। উঁচা ট্যাক্স বাড়ালো, কর্মচারী তার চেয়ে দ্বিগুণ ট্যাক্স আদায় করতে লাগলো। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, কয়েক বছর অনাবৃষ্টি হয়, খরা দেখা দেয়, এর ফলে জমির ফসল হয় না। মানুষ তো আগে জলসেচের ব্যবস্থা ছিল না, ওই নদীর জল, বৃষ্টির জল, এইসব জল কি কাজে লাগাতো। আর এর ফলে কি হয়, এই পরিকল্পনাটা ব্যর্থ হয়ে যায়। আর রাজস্ব দিতে না পারায় এই দোয়াব অঞ্চলের মানুষ পালিয়ে যেতে থাকে। আর এই খবর রাজার কাছে যায় এবং মোহাম্মদ বিন তুগলক আসে, এসে একটা নতুন ঋণ দেওয়া ব্যবস্থা করে। কী ঋণ? তকাভি ঋণ। এটা খুব ইম্পর্টেন্ট। এই তকাভি ঋণ দান করে কাদের? কৃষকদেরকে, যাতে তারা এই ঋণ নিয়ে
তারা নতুনভাবে আবার শুরু করতে পারে। আর তাদের উপর যে রাজস্ব সেটা মাফ করে দেয়, মুকুব করে দেয় ট্যাক্সটা। তাহলে কী হলো, এই পরিকল্পনাটাও ব্যর্থ হলো। আর একটা কাজ করেছিল তিনি, আমির-ই-কোহি নামে এক ধরনের দপ্তর তৈরি করেছিল। এই আমির-ই-কোহি কয়কার হয়েছি, এই আমির-ই-কোহিরা কী করতো, অনাবাদী জমিকে, যে জমিগুলো আবাদ হতো না সেগুলোকে আবাদি জমি পরিণত করা। কিন্তু এখানেও ব্যর্থ হয়, টাকা খরচ হয় কিন্তু লাভ হয়নি। এরপর এত রাজকোষ একেবারে শূন্য হয়ে গিয়েছিল, তাই তিনি ভাবলেন যে সোনা আর রূপার মুদ্রা বাদ দিয়ে দেবো, যে তামার নোট চালু করব। এই যে তামার নোট চালু করেছিলেন মোহাম্মদ বিন তুগলক, দোকানি মুদ্রা চালু করেন মোহাম্মদ বিন তুগলক, পরীক্ষায় পড়ে দোকানি মুদ্রা। তো তামার নোট চালু করেন, কিন্তু তামার নোট কী হলো, সবাই সহজেই তামার নোট নকল করতে লাগলো। সে আমাদের দেশে যেমন একবার নোটের রদল বদল হয়েছিল, তোমরা দেখেছো কি জানি না, 2016 সালের দিকে, যে টাকা 500 টাকার নোট বা আটকার নোট বাতিল করে দিয়েছিল কালো টাকা ধরার লেগে। এই মোহাম্মদ বিন তুগলকই বলেছিল তামার নোট চালু করেছিল বা দোকানি মুদ্রা। এর ফলে কী হলো, এই তামার নোট সবাই সহজে নকল করে ফেলে। এবার নোট চালু করলে তো হবে না, তামার নোট নকল করে ফেলে, তখন ভাবলো যে তামার নোট বাতিল করে দাও, এর চালু বাদ। এবার তামার নোট আবার বাতিল করে দেয়। এবার বাতিল করে দিলে কী করে হবে, তোমার কাছে তামার নোট আছে, সে নোট গেলে তো জমা দিয়ে তুমি টাকা নেবে, যেমন আমাদের ব্যাংকে জমা দিয়ে নিয়েছে। সারা রাত ধরে সবাই তামার নোট ছাপাতে থাকে নকল, আর ব্যাংকে জমা দেয়, দিয়ে সবাই সোনার রূপার মুদ্রা নেই, রাজকোষ একেবারে শূন্য হয়ে যায়। এই পরিকল্পনাটাও ব্যর্থ। এরপর কী হলো দেখো, তিনি পরিকল্পনাগুলো সবই ঠিকঠাক ছিল, কিন্তু তার কি ব্যর্থ হয়ে গেছে, হয়তো উপর আল্লাহ চায়নি তাই। আর এরকম পরিস্থিতিতে তিনি রাজকোষ একেবারে শূন্য হয়ে গেছে। আর রাজকোষ শূন্য হয়ে যাওয়ার ফলে দেখো, শিক্ষাত মানুষদের চাকরি, এরা তো ন্যূনতম একটা ভালো বেতন দরকার। একজন মাঠে খাটার লেবার, সে যা বেতন পায় চাকরিওয়ালার অনেক বেশি পায়। তখন কি করলেন তিনি, তার আগে তার নিয়ম ছিল যোগ্যতার ভিত্তিতে তিনি চাকরির ব্যবস্থা করেছিলেন। যে যোগ্য তাকেই চাকরি দেবে, কোনো সুপারিশে চাকরি হবে না, কোনো ধর্ম দেখে চাকরি হবে না, যোগ্যতার ভিত্তিতে চাকরি। এটা মোহাম্মদ বিন তুগলক কিন্তু চালু করে। কিন্তু মোহাম্মদ বিন তুগলক চালু করার পর যখন এই পরিস্থিতি হয়, চাকরিওয়ালাদের বেতন দিতে পারে না, তখন কী করে, তখন চাকরি দিতে থাকে কাদেরকে, নাপিত, তারপরে মালিক, এদেরকে সব বিচারপতি, পুলিশ, চোর ডাকাতকে পুলিশ পদে। আরে বাবা, চুরি করে দিনে 100 টাকা ইনকাম হয় না, এবার তোমার পুলিশের বেতন সাপোজ 40,000 টাকা, এবার তোমাকে একটা চোরকে চাকরি দিলে তোকে 15,000 দেবো, করবে না পুলিশ? হ্যাঁ, বিশাল ব্যাপার। এইভাবে সব একবারে বিশৃঙ্খল পরিস্থিতি হয়ে যায়। তিনি সব অযোগ্যদেরকে চাকরি দিতে থাকেন আর যোগ্যদেরকে বাদ দিতে। কেন? বেতনের জন্য, কারণ অত বেতন দেওয়া ক্ষমতা নেই, কিন্তু চাকরিও তো দরকার, কারণ কাজ তো সামলাতে হবে। তাই মালিককে, নাপিতকে, পাচককে, তারপরে মদ তৈরি করে যারা ওদেরকে, তারপরে চোর ডাকাত, এদেরকে ধরে এনে বিভিন্ন পদে চাকরি দিতে থাকেন খুব অল্প বেতনে। আর এই অবস্থায় তিনি তিনি অনেকগুলি বিবাহ করেছিলেন, একাধিক বিবাহ করেছিলেন, কিন্তু তার কোনো সন্তান ছিল না ফিরোজ শাহের। কিন্তু তার ভাই ছিল একটা চাচাতো ভাই, রজব, তার একটা সন্তান ছিল ফিরোজ শাহ তুগলক। এই সন্তান চাচাতো ভাই ফিরোজ শাহ তুগলক। এই ফিরোজ শাহ তুগলককে ছোটো থেকে তিনি মানুষ করেছেন। তার তো নিঃসন্তান, অনেকগুলা বিয়ে করেও সন্তান হয়নি, স্বাভাবিক ব্যাপার, অনেকগুলা বিয়ে করলে সন্তান হবে যদিও। তাই সন্তান না হওয়ায় তিনি ফিরোজ শাহ তুগলককে নিজের সন্তান রূপে মানুষ করে। এবং তিনি বলেও ছিলেন এক সময় যে রাজ্য এমন রোগগ্রস্ত হয়েছে, আমার রাজ্য রোগাগ্রস্ত, এই রাজ্যের অসুখ আর কেউই সারাতে পারবে না, এত অসুখ হয়ে গেছে, বুঝলে তো। এরকম একটা অবস্থায় সিন্ধু প্রদেশের লাহোরে অবস্থান করছিল। আর তার চার ভাই ফিরোজ শাহ তুগলক ছিল গিয়াসউদ্দিন তুগলকের ভাই রজব, তার ছেলের নাম ফিরোজ শাহ তুগলক। এবার তিনি তাকে সন্তানের মতো মানুষ করেন। সিন্ধু প্রদেশে যখন সে অবস্থান করছিল, তো ফিরোজ শাহ তুগলক তার সঙ্গেই ছিল। একদিন শীতের রাতে সিন্ধু প্রদেশে তিনি মারা যান, হার্ট অ্যাটাক করে মারা যান। আর এই খবর ছড়িয়ে পড়তে যে যেমন পারে সিংহাসন দখল করার জন্য লড়াই শুরু করে দেয়। যে মোহাম্মদ বিন তুগলক যেহেতু নিঃসন্তান, একজন মন্ত্রী ধরে নিয়ে এসে বলে এটা মোহাম্মদ বিন তুগলকের সন্তান, এদিকে ওরই সন্তান না। একজন মন্ত্রী ধরে এনে বলে এই শিশুটা মোহাম্মদ বিন তুগলকের শিশুপুত্র, এই সিংহাসনে বসবে। এমনকি মোহাম্মদ বিন তুগলকের বোন বলে যে না, দাদা বলে গেছে আমার ছেলেকে সিংহাসনে বসাতে হবে, তা আমার ছেলে সিংহাসনে বসবে। এইরকমভাবে বিভিন্ন ঝামেলা শুরু হয়। এই অবস্থায় সিন্ধু প্রদেশে অবস্থানরত সেনারা
ফিরোজ শাহ তুগলককে বলে যে আপনি সিংহাসনে বসেন, আপনি সিংহাসনটা দখল করেন। কিন্তু ফিরোজ শাহ তুগলক রাজি হচ্ছিল না, কিন্তু শেষ পর্যন্ত ফিরোজ শাহ তুগলক কিন্তু রাজি হয় এবং ফিরোজ শাহ তুগলক সিংহাসনে বসে এবং ফিরোজ শাহ তুগলক সেনাবাহিনী নিয়ে দিল্লি দখল করে সিংহাসনে। ফিরোজ শাহ তুগলক এমন একজন রাজা ছিলেন যিনি ঠিক মতন অস্ত্র চালানোই জানতেন না, মানে কিছুই জানতেন না। তিনি মোহাম্মদ বিন তুগলকের মৃত্যুর 2 থেকে 3 দিন পর সিংহাসনে বসেন। ফিরোজ শাহ তুগলক যখন সিংহাসনে বসেন তখন তার বয়স হচ্ছে 46 বছর বয়স। তার রাজত্বকাল হচ্ছে 1351 থেকে 1388, 46 বছর বয়সে সিংহাসনে বসেন। ফিরোজ শাহ তুগলকের রাজত্বকালকে সুলতানি যুগের স্বর্ণযুগ বলা হয়। তিনি কিছু না জানলে অনেক ভালো কাজ করে গিয়েছিল, মানে অস্ত্র চালানো জানতেন না। তো ফিরোজ শাহ তুগলককে বলা হয় সুলতানি যুগের আকবর, এটা খুব ইম্পর্টেন্ট। ফিরোজ শাহ তুগলককে সুলতানি যুগের আকবর বলা হয়। আর আরেকটা কাশ্মীর আকবর যেমন জয়নাল আবেদিনকে বলা হয়, এটা খুব একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তিনি সুলতানি যুগের আকবর ছিলেন। ঐতিহাসিক হেনরি ও এলিয়ট বলেছেন কথাটা, ওই যে হেনরি এলিয়ট বলেছেন সুলতানি যুগ। তিনি সিংহাসনে বসেই খলিফাকে প্রচুর উপঢৌকন পাঠান এবং বলেন যে আপনি যদি চান আমি ভারতবর্ষ সিংহাসনে আপনার ভৃত্য হয়ে বসবো, মানে চাকর হয়ে বসবো। এরপরে ফিরোজ শাহ তুগলকের গ্রহণযোগ্য বেড়ে যায় খলিফার কাছে, মানে ইসলাম ধর্মের কাছে ফিরোজ শাহ তুগলকের গুরুত্ব বেড়ে যায়। বাবা, খলিফার চাকর হয়ে বসবো, আপনি যদি চান, এই যে সম্মান দেয়া। এর ফলে তার সাম্রাজ্যে চালু ছিল 24 রকমের কর চালু ছিল, কিন্তু তিনি এই 24 রকমের কর বাতিল করে দেয়, তিনি 4 রকমের কর চালু করেন। কী কী? একটা হচ্ছে খরাজ বা ভূমি কর, আর একটা খামোশ বা লুণ্ঠিত কর, মানে ডাকাত চোররা লুটপাট করে যে করটা পাত। জিজিয়া বা অমুসলিমদের ওপর কর, যারা মুসলিম নয়। তাহলে কি শুধু অমুসলিমদের বলেছেন? না, জাকাত মুসলিমদের ওপর কর। 4 ধরনের কর চালু করেছিল, মানে মুসলিমরাও দিত, খরাজ, খামোশ আর জিজিয়া আর জাকাত, এই 4 ধরনের কর চালু করেন। তিনি একটা অন্তর বাণিজ্য কর চালু করেন, যে চুঙ্গি বলেন, চুঙ্গি, অন্তর বাণিজ্য কর, চুঙ্গি। তিনি দাতব্য চিকিৎসালয় শুরু করেন, ব্যাংকিং সিস্টেম, এই যে বর্তমান ব্যাংক, সেই ব্যবস্থা তিনি করেছিলেন ফিরোজ শাহ তুগলক, ব্যাংকিং সিস্টেম। তিনি দারুল সাফা নামে একটা চিকিৎসালয় খোলেন, দারুল সাফা। এই দারুল সাফা হচ্ছে একটা চিকিৎসা হাসপাতাল, যেটা এখনকার হাসপাতাল, তিনি এটা চালু করেন, দারুল সাফা। আর ব্যাংকের নাম ছিল দেওয়ানি খারাজ। এই দেওয়ানি খারাজ থেকে কম সুদে টাকা ধার নিতে হতো গরিব মানুষ। এমন মেয়ের অনেক বাবা মা তার মেয়ের বিয়ে দিতে হতো না, তাদেরকে তিনি টাকা দিতেন এই দেওয়ানি খারাজ থেকে। তারপরে কৃষি বাণিজ্যের জন্য প্রচুর সেচ খাল খনন করেন। তিনি কৃষি গবেষণাগার তৈরি করেন, কৃষি গবেষণাগার। তিনি মানে 1000 টাকা 2000 টাকার এই নোটগুলো সোনার রূপার, আর কম দামি 2 টাকা 5 টাকা 10 টাকা এইগুলো তামার নোট চালু করেন, এগুলো তামার। আর 1000 টাকা 2000 টাকা সোনার। তার সময় বুঝলে তো, মুদ্রা চালু করেন। জিতল নামে একটা স্বল্প মূল্যের তামার মুদ্রা চালু করেন, আধা জিতল, জিতল হচ্ছে তামার মুদ্রা। সিকি জিতল এগুলা চালু করেন তিনি এক্সচেঞ্জ অফিস, বর্তমান যেটা আছে না এক্সচেঞ্জ অফিস, কর্মনিয়োগ দপ্তর, এইটা তিনি চালু করেন। মানে বেকারদেরকে নিয়ে বা কৃতদাস যারা, তাদেরকে তিনি মুক্তি দিয়েছিলেন। সেই সময় প্রচুর কৃতদাস ছিল, তাদেরকে নিয়ে একটা কর্মনিয়োগ দপ্তর, সেখানে তারা থাকতো, যার যেমন লেবার লাগবে ওখান থেকে নিয়ে যাবে, তাদেরকে বিভিন্ন কাজে নিয়োগ করা হতো। এই কর্মনিয়োগ দপ্তর তিনি শুরু করেন ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলকের নাম অনুসারে দিল্লিতে ফিরোজ শাহ কোটলা নামে একটা স্টেডিয়াম আছে, ফিরোজ শাহ কোটলা নামে একটা স্টেডিয়াম আছে। উড়িষ্যার রাজা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আর এইটা খবর যা উড়িষ্যায় পুরী অবস্থিত, পুরী। তো তিনি পুরীর মন্দিরে প্রবেশ করে এবং তিনি একটা মানে ভুল কাজ করে, পুরীর মন্দিরে জগন্নাথ দেবতার কাঠের মূর্তি ছিল, মানে জগন্নাথ যে দেবতা তার কাঠের মূর্তি ছিল, সেটা তুলে বঙ্গোপসাগরে ফেলে দিয়েছিল। উড়িষ্যার রাজার বিরুদ্ধে, মানে উড়িষ্যার রাজা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল সেই অভিযোগে। ফিরোজ শাহ মৃত্যুর পর রাজবংশ একবারে দুর্বল হয়ে পড়ে। এর ফলে আঞ্চলিক রাজবংশরা বিভিন্ন অংশ দখল করতে থাকে। সিংহাসনে কে বসবে এই নিয়ে লড়াই শুরু হয়ে যায়, ঠিক আছে। আর একটা কথা বলি, বিচার ব্যবস্থায় তিনি, ফিরোজ শাহ তুগলক যখন বিচার ব্যবস্থায় মৃত্যুদণ্ড বাদ দিয়ে দিয়েছিল, যে কারোর মৃত্যুদণ্ড দেওয়া হবে না। দৈহিক নির্যাতন বাদ দিয়ে দিয়েছিল, মানে হাত কেটে নেওয়া, পা কেটে নেওয়া, এইসব ছিল আইন, এগুলো বাদ দিয়ে দেয়। তারপরে কৃষির জন্য 150টা কূপ, কয়েকটা সেচ খাল খনন করে, বেকার সমস্যার সমাধান করে,
কর্মনিয়োগ দপ্তর তুলে দরিদ্র হিন্দু মুসলিম কন্যাদের বিবাহ, বিধবাদের ভরণ পোষণের দায়িত্ব, এইসবগুলো তিনি দেওয়ানি খয়রাত বিভাগে প্রতিষ্ঠা করেন। মানে হিন্দু মুসলিম সকল মেয়েদের বিয়ের জন্য ব্যবস্থা করেন এবং বিধবা যে মেয়েগুলো তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করেন, অসহায় গরিব মানুষের ব্যবস্থা করেন। ফিরোজ তুগলকের আমলে বহু প্রাসাদ তৈরি হয়েছিল, মসজিদ তৈরি হয়েছিল, 36টা কারখানা, 1200টা ফলের বাগান, ফিরোজাবাদ শহর, তুগলকাবাদ, জৈনপুর, আহমদপুর এই নগরগুলা তিনি নির্মাণ করেন। এবং ফিরোজ শাহ তুগলকের সময় ফিরোজ শাহ তুগলক চাকরিতে হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ করতেন না, ধর্মনিরপেক্ষভাবে যোগ্যতার ভিত্তিতে চাকরিতে নিয়োগ করতেন। কিন্তু তার সময় তমিলং আক্রমণ করে, মানে ফিরোজ তুগলকের সময় না, যখন দুর্বল রাজারা বসে, এর প্রথমেই বলে দিয়েছে বংশ তালিকাটা, ওই যে দ্বিতীয় গিয়াসউদ্দিন তুগলক, আবু বক্কর, নাসিরুদ্দিন মোহাম্মদ শাহ, আলাউদ্দিন সিকান্দার শাহ, সুলতান মাহমুদ নাসিরুদ্দিন, এই সময় তমিলং আক্রমণ করে। আর তমিলং ভারত আক্রমণ করলে তমিলং ফিরে গিয়েছিল ঠিকই, কিন্তু একজনকে সিংহাসনে বসে দিয়ে গিয়েছিল। আর তখন থেকে খিজির খা, এই খিজির খা হচ্ছে শহীদ বংশ প্রতিষ্ঠা। পরের দিন আমরা এটা পড়বো, আজকে তুগলক বংশটা পুরোটা বললাম।